আমাদের আন্দামান ভ্রমণের আজ তৃতীয় দিন। আজকে আমরা যাব পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। আমরা রওনা দিয়েছি হাড্ডো জেটির উদ্দেশ্যে। এই জেটি থেকেই হ্যাভলক নীল যাওয়ার প্রাইভেট ফেরিগুলো ছাড়ে। আবেরদিন মার্কেট থেকে হাড্ডো জেটির দূরত্ব 3 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা হ্যাভলক যাব গ্রিন ওশান 2তে করে। যেমন আমাদের টাইমিং ছিল, ঠিক 7টায় পোর্ট ব্লেয়ার থেকে আমাদের শিপ ছেড়ে দিয়েছে। নীল সমুদ্রের মাঝ দিয়ে যেতে যেতে জেনে নেওয়া যাক হ্যাভলকে ঘোরার জায়গাগুলো কি কি। রাধানগর বিচ, এলিফ্যান্টা বিচ এবং কালাপাত্থর বিচ। আর একটা ইনফরমেশান এখানে দিয়ে রাখি, আমরা ফেরি বুক করেছিলাম 20 দিন আগে, তবুও কিন্তু ম্যাক্রুজ বা নটিকার টিকিট পাইনি। তাই আপনারা প্ল্যান করার সময় ফেরি বুকিংটাও মাথায় রাখবেন। তবে গ্রিন ওশান 2তে আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ এক্সপিরিয়েন্স। আমরা টিকিট কেটেছিলাম রয়্যাল ক্লাসে। জার্নিটা খুব ভালো লেগেছে। ফেরি টাইমিং, কম্পারেটিভ ভাড়া এবং বুকিং প্রসেস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপলোড করব। আমরা পার্ট 1-এ কভার করেছি পোর্ট ব্লেয়ার, রস আইল্যান্ড, নর্থ বে এবং সেলুলার জেল। এই এপিসোডের শেষের দিকে থাকবে আন্দামান ভ্রমণের খরচ সংক্রান্ত তথ্য। আমরা পৌঁছে গেছি হ্যাভলক। প্রথমে যাব রাধানগর বিচ। হ্যাভলক জেটি থেকে রাধানগর বিচের দূরত্ব 11 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিটের মতন। আমরা হোটেল নিয়েছিলাম রাধানগর বিচের কাছেই, তাই হোটেলে চেক ইন করে 10টার মধ্যেই পৌঁছে গেলাম রাধানগর বিচে। রাধানগর বিচটা খুবই সুন্দর। এই রাধানগর বিচকে 2004 সালে টাইম ম্যাগাজিন বেস্ট বিচ ইন এশিয়া আখ্যা দিয়েছিল। তার কারণ এর সৌন্দর্য, আর সৌন্দর্যের পিছনে রয়েছে সাদা বালি, লাইট গ্রিনিশ ব্লু কালারের ক্লিয়ার জল। আমরা যখন পৌঁছই তখন ভিড় কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দেখুন বিচটা ক্রাউডেড হয়ে যায়। হ্যাভলক এসে কোথায় থাকবেন? হোটেলগুলোর পজিশন দেখে 3টি জোনে ভাগ করা যেতে পারে। অর্থাৎ রাধানগর বিচের কাছে থাকতে পারেন, বিজয়নগর বিচের কাছে থাকতে পারেন, অথবা হ্যাভলক জেটির কাছাকাছি থাকতে পারেন। আমি জোন ওয়াইজ কিছু হোটেল এবং তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তবে রাধানগর বিচের কাছে হোটেল কিন্তু লিমিটেড। মিডিয়াম রেঞ্জের হোটেল নেই বললেই চলে। রাধানগর বিচে চান করতে করতে আমাদের কিন্তু দুপুর গড়িয়ে গেছে। রাধানগর বিচ থেকে কিন্তু সুন্দর সানসেট দেখা যায়। সেজন্যই আমরা পুরো দিনটাই কিন্তু প্ল্যান করেছি রাধানগর বিচে। এখানে সমুদ্রে চান করার পর ফ্রেশ হওয়ার জন্য বা ড্রেস চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে। রয়েছে বেশ কিছু স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট, যেখানে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন। রয়েছে রেস্ট নেয়ার ব্যবস্থাও। তাই রাধানগরে হোল ডে প্ল্যান করার জন্য হোটেল কাছাকাছি না হলেও অসুবিধে হবে না। আমরা সানসেট দেখলাম। সন্ধ্যার পরেও বেশ খানিকটা সময়, প্রায় 9টা পর্যন্ত আমরা কাটালাম এই বিচে, এবং আজকে আমাদের জার্নি এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে এলিফ্যান্টা বিচে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাব এলিফ্যান্টা বিচ। এই এলিফ্যান্টা বিচটা বিখ্যাত ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। আমরা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি সম্পর্কে জানব, অ্যাক্টিভিটি করব। তাই চলুন যাই এলিফ্যান্টা বিচ। হ্যাভলক জেটির কাছে থেকেই এলিফ্যান্টা যাওয়ার বোট ছাড়ে। এখান থেকে এলিফ্যান্টার দূরত্ব সমুদ্রপথে 8.7 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতন। এলিফ্যান্টা বিচে যাওয়া আসা একজনার বোট ভাড়া 1000 টাকা। এই বোট ঘাট থেকেই পেয়ে যাবেন সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট। তবে টিকিট কিন্তু এলিফ্যান্টা বিচে গিয়েও পেয়ে যাবেন।
তবে আপনারা যদি টিকিট এই হ্যাভলক অর্থাৎ স্বরাজ দ্বীপের বোটঘাট থেকে কেটে নিয়ে যান তাহলে কিছুটা সময় হয়তো বাঁচবে। টিকিট কাটার সময় অবশ্যই কথা বলে নেবেন, কোনো কারণে যদি কোনো অ্যাক্টিভিটি না করতে পারেন সেই টিকিট রিটার্ন করলে যেন রিফান্ড দিয়ে দেয়। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচ। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি এখানে চলছে। আমরা প্রথম ওয়াটার অ্যাক্টিভিটি করেছিলাম স্নর্কেলিং। ন্যাশনাল জিওগ্রাফিতে যেটা দেখতাম এই অ্যাক্টিভিটি করে সেটাকে কিন্তু বাস্তবে ফিল করলাম। বোট টিকিটের সাথে কমপ্লিমেন্টারি স্নর্কেলিং আছে, তবে আমি রেকমেন্ড করব আপনারা স্নর্কেলিংটা টিকিট কেটেই করবেন, কারণ এর মজাই আলাদা। আমাদের কাছ থেকে নিয়েছিল 1200 টাকা এক একজন, ভিডিওগ্রাফি সহ। এখানে লকার সিস্টেম রয়েছে, ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা। এবার চলুন যাই প্যারাসেলিং করতে। যখন উপর থেকে দেখছিলাম নিচে ঘন নীল সমুদ্র, দারুণ লাগছিল, ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আমি একটা ইনফরমেশন দিই, আপনারা যদি স্কুবা ডাইভিং করতে চান পোর্ট ব্লেয়ারে বসেই জেনে নেবেন এলিফ্যান্টা বিচে স্কুবা ডাইভিং হয় কিনা। যদি না হয় তাহলে আমি রেকমেন্ড করব স্কুবা ডাইভিংটা নর্থ বেতেই করে আসবেন, কারণ এখন স্কুবা ডাইভিং হয় হ্যাভলক বিচে। সেখানে স্কুবা ডাইভিং কমপ্লিট করতে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। তারপর এলিফ্যান্টা বিচে আসতে আসতে 12টা পেরিয়ে যাবে। এলিফ্যান্টা বিচটা বন্ধ হয়ে যায় 4টের সময়, তাই সব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে কমপ্লিট করতে পারবেন না। আমি যেমন স্কুবা ডাইভিং করেছি হ্যাভলক বিচে, তাই আমাদের আসতে এখানে অনেক দেরি হয়ে গেছে, তাই অনেক অ্যাক্টিভিটি আমাদের করা সম্ভব হয়নি। আমার সাথে যারা ছিল ওরা সিওয়াক করেছে, তবে আমি সময়ের অভাবে করতে পারিনি। মেজর কিছু ওয়াটার অ্যাক্টিভিটির প্রাইস লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো হোটেল নেই, তাই দুপুরের খাবার আপনারা চাইলে প্যাক করে নিয়ে আসতে পারেন। তবে এখানে ফ্রুট স্যালাড এবং হালকা খাবারের বেশ কয়েকটা স্টল রয়েছে। ঘড়িতে এখন বিকেল 4টে পেরিয়ে 20। আমরা চললাম হ্যাভলকের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা জেনে নিই ক্যাব কিভাবে বুক করবেন। আমরা যার কাছ থেকে ক্যাব বুক করেছিলাম তার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সুরজিৎ কিন্তু এলিফ্যান্টা বিচ যাওয়ার বোট টিকিট করা, বোট অ্যারেঞ্জ করা সব কিছুতেই আমাদের হেল্প করেছে। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যাভলকের টোটাল ট্যুর প্যাকেজ আমাদের কাছ থেকে নিয়েছিল 3500 টাকা। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কালাপাথর বিচের উদ্দেশ্যে। এই বিচটাও দেখতে অপূর্ব সুন্দর। এর গ্রিনিশ ব্লু জল এবং সমুদ্রের সাইড ধরে ঘন গাছের সারি এই কালাপাথর বিচকে দিয়েছে আলাদা মাত্রা। এখানে গাছের নিচে রয়েছে বেশ বসার ব্যবস্থা। কখনো এই চেয়ারে বসে, কখনো বা সমুদ্রের ধারে হেঁটে আমরা অনুভব করলাম সুন্দর এই মনোরম পরিবেশকে। এই কালাপাথর বিচ থেকে সুন্দর সানরাইজ দেখা যায়। আমাদের আসতে দেরি হওয়ার জন্য আমরা সানরাইজ দেখতে পাইনি। এখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে ইচ্ছে না থাকলেও হ্যাভলককে বিদায় জানিয়ে 9:45-এর গ্রিন ওশান 2-তে করে আমরা রওনা দিলাম নীল আইল্যান্ড অর্থাৎ শহীদ দ্বীপের উদ্দেশ্যে। শহীদ দ্বীপে ঘোরার জায়গাগুলো হলো ভরতপুর বিচ,
লক্ষ্মণপুর বিচ 1, লক্ষ্মণপুর বিচ 2 এবং সীতাপুর বিচ। আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ড। আমি নীল আইল্যান্ডের জেটি থেকে দেখাচ্ছি, দেখুন ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। জেটি থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন দাঁড়িয়ে আছে অনেক গাড়ি এবং অটো। আমরা গাড়ি নিয়ে চলে এলাম আমাদের হোটেল পূর্ণিমা রেসিডেন্সিতে। দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গেলাম লক্ষ্মণপুর বিচ 2-তে। এই লক্ষ্মণপুর বিচ 2-তেই রয়েছে দেখুন ন্যাচারাল ব্রিজ। বাংলা ভাষীরা একে হাওড়া ব্রিজও বলে থাকে। আপনারা লক্ষ্মণপুর বিচ 2-তে এলে চেষ্টা করবেন সমুদ্রে ভাটার সময় আসতে, কারণ তখন জল নিচে নেমে যায়, তবে কিছু জল এবং মাছ আটকে গিয়ে ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম তৈরি হয়। আমি তার কিছু ভিউ দেখাচ্ছি, দেখুন। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, হ্যাভলকের মতো গাড়ি এখানে কমপ্লিট প্যাকেজ হিসেবে বুক করে নিতে পারেন, অথবা যখন দরকার পড়বে তখন কল করে নিতে পারেন। 10 মিনিটের মধ্যেই কিন্তু গাড়ি চলে আসবে। আমি একটা ক্যাব ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পার্ট 1-এ ভুলবশত অন্য নাম্বারের সাথে এই নাম্বারটাও দেয়া হয়ে গেছে। নীল আইল্যান্ডে কিন্তু বিএসএনএল এবং এয়ারটেল ছাড়া অন্য নেটওয়ার্ক চলে না, তবে এখানকার বাসিন্দারা খুবই হেল্পফুল। যখনই আমাদের দরকার পড়তো আমাদের কিন্তু মোবাইল দিয়ে দিত কথা বলার জন্য, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে কিছু স্ন্যাপস নিয়ে চলে এলাম লক্ষ্মণপুর বিচ 1-এ। এই লক্ষ্মণপুর বিচ 1 থেকে সুন্দর সানসেট দেখা যায়। আমরা একটু আগেই চলে এসেছি, তাই ভিড়টা একটু কম, কিন্তু ধীরে ধীরে সন্ধ্যা হতেই ভিড়টা বেড়ে যায় এবং সবাই এখানে বিচে বসে পড়ে সানসেট দেখার জন্য। আমরা সানসেট দেখলাম, অপূর্ব সুন্দর লাগলো। সানসেট দেখে চলে গেলাম হোটেলে। আজকে আমরা খুব ভোরে চলে এলাম সীতাপুর বিচ। এখান থেকে সুন্দর সানরাইজ দেখা যায়, দেখুন। সানরাইজ দেখে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। এই ভরতপুর বিচটাও খুব সুন্দর, বিশেষ করে এর জলের কালার। ভরতপুর বিচটা জেটির পাশেই। আমরা চান করলাম এবং অনেকক্ষণ কাটালাম এই ভরতপুর বিচে। এই বিচে রয়েছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চটা আমরা এই রেস্টুরেন্টেই করলাম। তারপর 1:15 ম্যাক্রুজে করে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ারে। ম্যাক্রুজের জার্নিটা দারুণ লেগেছে। হালকা দুল ছিল সমুদ্রের মাঝে, সেটা ছিল এক আলাদা অনুভূতি। আমরা পোর্ট ব্লেয়ার এসেছিলাম অনন্যা রেসিডেন্সিতে। এই হোটেলটা খুব ভালো লোকেশনে। মেরিনা পার্ক বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স, হার্ডলি 5 মিনিট সময় লাগবে। হোটেলটা খুবই স্ট্যান্ডার্ড এবং ভাড়াটাও রিজনেবল। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল ডবল বেডের রুম 2000 টাকা পার নাইট। রুমের ভিতরটা খুবই সুন্দর। পোর্ট ব্লেয়ারে হোটেলের ডিটেলস আমি পার্ট 1-এ কভার করেছি, তবুও এই হোটেলের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হোটেলের রান্নাও কিন্তু খুব ভালো এবং টেস্টি। আমি মেনু কার্ডটা স্ক্রিনে দিয়ে দিলাম। আজকে আমরা সকালটা কাটালাম করবিনস্কোপ বিচে। সেলুলার জেল এবং করবিনস্কোপের ডিটেলস কভার করেছি পার্ট 1-এ। দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। আবেরদিন মার্কেট থেকে চিড়িয়াটাপুর দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিটের মতন। চিড়িয়াটাপুর যাওয়ার পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর। এই চিড়িয়াটাপুর পাশেই রয়েছে মুন্ডা পাহাড়, তবে সেখানে ট্রেক করে উঠতে হবে। মুন্ডা পাহাড় যেতে হলে অনেক আগেই আপনাদের চিড়িয়াটাপু পৌঁছতে হবে, কেননা মুন্ডা পাহাড় গেলে 4:30-র মধ্যে আপনাদের ব্যাক করে চলে আসতে হবে। তবে মুন্ডা পাহাড় থেকে
সমুদ্রের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই চিড়িয়াটাপু বিচটাও অপূর্ব সুন্দর দেখতে। এখান থেকে কিন্তু দারুণ সানসেট দেখা যায়। আমরা সানসেট দেখলাম, অপূর্ব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি আন্দামানের প্রত্যেকটা জায়গাই কিন্তু সুন্দর। আমরা সানসেট দেখে ফিরে এলাম আমাদের হোটেলে। এবার জেনে নেওয়া যাক আন্দামান ভ্রমণে বাজেট বা খরচ কেমন হতে পারে। 4 জনের একটা গ্রুপ ধরে এই ভিডিওর সমস্ত পয়েন্টগুলো কভার করতে যে খরচ আসবে তার একটা হিসেব আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বাদিকের পার্টে রয়েছে কম খরচ করে 4 জনের আন্দামান ঘুরতে টোটাল খরচ হবে 64,800, অর্থাৎ এক একজনের 16,200 টাকা। আর ডান দিকে দেখা যাচ্ছে একটু ভালোভাবে ঘুরতে 4 জনের খরচ হবে 94,600 টাকা, অর্থাৎ এক একজনের 23,600 টাকা। এই হিসেবের কিছুটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হিসেবের মধ্যে কিন্তু ফ্লাইট ভাড়া এবং ওয়াটার রাইডস ধরা নেই। আন্দামান ভ্রমণের আজ আমাদের শেষ দিন। আমরা 10:50 ফ্লাইটে করে চলে এলাম কলকাতায়। আপনারা ভালোভাবে আন্দামান ঘুরে আসুন। আমার শুভকামনা আপনাদের সাথে রইল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।